থেকে 953তম ক্লাসে স্বাগত জানাই। আজ বুধবার 24/9/2025 ইংরেজি। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ হামিমুদ্দিন স্যার। আলোচনার বিষয়বস্তু হোমিওপ্যাথিক রেমেডি ল্যাকেসিস এর পার্ট 1 নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার। তার আগে আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা হোমিও দর্পণের নিয়মিত আয়োজন রাতের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া। প্রথমত আমি আমার শ্রদ্ধেয় স্যাররা যারা আছেন, বিশেষ করে শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ স্যার, নীলকমল বর্মন স্যার সহ যারা আজকে উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে, হোমিও দর্পণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েই আমি আজকের ক্লাস শুরু করতে চাই। তার আগে একটু জেনে নিচ্ছি, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে দীপেন স্যার? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ল্যাকেসিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আজকে আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করব। ল্যাকেসিস এর উপরে আরো কয়েকটা ক্লাস হবে, তবে আমি চেষ্টা করব আজকে ল্যাকেসিস এর উপরে একটা ক্লিয়ার কনসেপ্ট উপস্থাপন করার জন্য। ল্যাকেসিস এমনই একটা মেডিসিন, এটা প্রুভার হচ্ছে ডক্টর সি হেরিং, কনস্ট্যান্টাইন হেরিং। তো হেরিং ল্যাকেসিসকে প্রুভিং করে, তিনি প্রুভিং এর পরে ওনার একটা স্টেটমেন্ট ছিল, আমি এটা দিয়ে শুরু করি। উনি যা বলেছেন যে টু ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং বিলংস দ্য অনার, মানে সরি, এটা এই স্টেটমেন্টটা দিয়েছিলেন হচ্ছে ইবি ন্যাশ, ডক্টর ইবি ন্যাশ দিয়েছিলেন যে ডক্টর, মানে উনি যেটা বলতে চেয়েছেন যে ল্যাকেসিসের মতো একটা ইম্পর্টেন্ট মেডিসিন কনস্ট্যান্টাইন হেরিং, সি হেরিং, তিনি প্রুভিং করার মাধ্যমে আমাদের জন্য এমন একটা মানে গুরুত্বপূর্ণ কাজ করে দিলেন। যদি তিনি এই ল্যাকেসিস ছাড়া অন্য কিছু নাও করতেন, মানে এই প্রুভিং ছাড়া অন্য কিছু নাও করতেন, তারপরেও তিনি আমাদের কাছে অনেক অনেক বেশি ইমর্টালাইজ হতেন আর কি। ইট অ্যালোন উড ইমর্টালাইজ হিম, যেটা বলা হয়েছে, আমাদের কাছে অমর হয়ে থাকতেন। সো মানে কত গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে ল্যাকেসিস। ল্যাকেসিসকে আমরা যদি মনে করি যে এটা তো আসলে খুব গ্রেটার পয়জন, কিন্তু এটাকে বলা হচ্ছে দ্য গ্রেটার দ্য পয়জন দ্য গ্রেটার দ্য রেমেডি। যত বেশি বিষের প্রকোপ তত বেশি উপকারী এবং প্রতিকারক, বা এটা আমাদের জন্য তত বেশি উপকারী একটা মেডিসিন। সো ল্যাকেসিসকে আমরা খুব ভালো করে জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব রেগুলার, মানে কয়েকটা সিরিজ অফ ক্লাস দিয়ে আমরা ল্যাকেসিসটাকে বোঝার চেষ্টা করব। শুরু করি ল্যাকেসিসের ইন্ট্রোডাকশন দিয়ে। ল্যাকেসিসকে আমরা সুরুকুকু স্নেক পয়জন অথবা ট্রাইগোনোসেফালাস ল্যাকেসিস, এই নামগুলোতে আমরা চিনি বা জানি। সোর্স যদি দেখি, এটা স্বাভাবিকভাবে আমরা বুঝতেই পারছি যে পয়জন, স্নেক পয়জন। প্রুভার হচ্ছে ডক্টর হেরিং, বলেছি 1828 সালে মেইনলি এটাকে প্রুভ করেছেন তিনি। ল্যাকেসিস খুবই ডিপ একটা মেডিসিন, লং এন্ড ডিপ অ্যাক্টিং। সো ল্যাকেসিসকে আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি বা খুব বেশি রিপিটেড ডোজ ইউজ করার সুযোগ নেই, সিঙ্গেল ডোজই এনাফ যদি ল্যাকেসিসের পেশেন্ট হয়। যদি আমরা ডায়াথেসিস দেখি, হিমোরেজিক ডায়াথেসিস নিয়ে সামনে আরো আলোচনা হবে। আমরা যদি একটু কনস্টিটিউশনাল কন্ডিশনটা দেখি, ল্যাকেসিসের পেশেন্টরা দেখতে কেমন? ল্যাকেসিসের পেশেন্টরা দেখতে একটু পাতলা ধরনের, থিন, এডিমাসিয়েটেড, শুকনো। স্বাভাবিকভাবেই ডিউরিং এন্ড আফটার ক্লাইমেক্টারিক এজ, মানে যখন তার মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় আসে, ঠিক ওই সময়ে অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরের যে কমপ্লেইন গুলো, ওই কমপ্লেইন গুলোর সাথে যদি লিন এন্ড থিন এডিমাসিয়েটেড যদি হয় এবং অলস প্রকৃতির রোগী হয়,
তার চেহারাটা দেখতে একটু নীলচে কালারের, বা যে জায়গাগুলো আক্রান্ত হয় ওই কালার, ওই জায়গাগুলো একটু নীলচে, ব্লু এন্ড পার্পল লুকিং, ডিউ টু দ্য ল্যাক অফ অক্সিজেন, মানে অক্সিজেনের অভাবে ওই জায়গাগুলো একটু নীলচে হয়ে যায়, যেটাকে আমরা সায়ানোসিস বলি। সো বায়োজোমের দিক থেকে যদি আমরা চিন্তা করি, ল্যাকেসিস মানে একদম গ্রেটেস্ট অ্যান্টিসোরিক একটা মেডিসিন, তবে সিফিলিটিক সাবার করে। জেনারেল অ্যাপিয়ারেন্সে আমরা কিছু বিষয় দেখতে পাই। ফেসিয়াল অ্যাপিয়ারেন্স মানে তার চেহারা দেখলে আমরা কেমন বুঝবো? এই রোগীটার মধ্যে সবসময় তার একটা সার্কুলেটরি একটা কমপ্লেইন থাকে, সবসময় তার ব্লাডের মধ্যে একটা ব্লাড সার্কুলেশনে কনজেশন বা ব্লাড সার্কুলেশনটা খুব বেশি থাকার কারণে দেখা যাচ্ছে তারা একটু অ্যাংজাইটি, ইরিটেবিলিটি এই বিষয়গুলো তাদের মধ্যে দেখা যায়, হট ফ্লাশিং দেখা যায়, তারা খুবই আনরেস্ট থাকে এই বিষয়গুলোর জন্য। চেহারাটা তো অলরেডি বলেছি আমরা পার্পল কালার, মাথাটা একটু গরম হয়ে থাকে, দুই কানগুলো দিয়ে মনে হয় যেন সবসময় একটা তাপ বের হয়, হট ফ্লাশিং বলে যেটাকে আমরা বুঝি। চোখগুলোতে তাকালে ল্যাকেসিসের মধ্যে সবচেয়ে বেশি জেলাসি, সাসপিশিয়াসনেস মানে হিংসা এবং হচ্ছে সন্দেহ প্রবণতা, এই বিষয়গুলো আমরা তাদের চোখের দিকে তাকালে বুঝি। তার গ্ল্যান্ড এবং সেলুলার টিস্যুগুলোর মধ্যে গ্ল্যান্ডগুলো ফুলে যাওয়ার প্রবণতা দেখা যায়, ইনফ্লামেশন হওয়ার প্রবণতা দেখা যায়, এবং তার যে জায়গাগুলোর মধ্যে বিশেষ করে আক্রান্ত স্থানগুলো, সেলুলার টিস্যুগুলো যেখানে আক্রান্ত হয় সেখানে পার্পল কালারের হয়। সো আলসারেশন, যে কোনো শরীরের যেই কোথাও আলসারেশন হবে সেই জায়গাগুলোর মধ্যে প্রচন্ড পরিমাণের ব্লিডিং হবে, এবং সেই ব্লাডের একটা মানে নেচার হলো সেটা ব্ল্যাকিশ ব্লিডিং দেখা যায়। এবং যে কোথাও মানে আহত হলে, উড হলে বা ইনজুরি হলে সেখান থেকে প্রচুর ব্লিডিং হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখি, ফসফরাস, ক্রিওজোট এই মেডিসিন গুলোর মতো। জাস্ট আমরা এখানে যা দেখাতে চাচ্ছি যে তার চেহারা বা তার ঠোঁটগুলো, তার জিহ্বা যখনই আমরা দেখি, এই কন্ডিশনটা আমরা দেখি সায়ানোটিক ফেস। আর সায়ানোটিক ফেস হওয়ার পেছনে যে কারণগুলো, এটা আমরা হয়তো প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা দেখে নিব বা জেনে নিব। তো মেইনলি হচ্ছে যখনই শরীরের মধ্যে তার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয়, মানে বাধাপ্রাপ্ত হয়, আর ব্লাডের সাথে যদি অক্সিজেনটা ঠিকভাবে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্সিয়া, ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই, মানে ইসকেমিক কন্ডিশন এবং হাইপোক্সিক কন্ডিশন যদি দেখা যায়, সেই অবস্থায় তার এই ঠোঁটগুলো, যেটাকে আমরা সেন্ট্রাল সায়ানোসিস বা পেরিফেরাল সায়ানোসিস গুলো ডেভেলপ করে। আচ্ছা, এদের কথা বলার কিছু নেচার আছে। কথা বলার নেচার হলো, এরা কথা বলতে গেলে মনে হয় যেন এরা খুবই একটু মাতাল, মানে একটু নেশাগ্রস্ত অবস্থায় কথা বলছে এরকম মনে হয়। আবার এমনও দেখা যায় প্রচুর কথা বলে, লোকোয়াসিটি, অত্যধিক কথা বলার প্রবণতা এদের মধ্যে দেখা যায়, একটার পর একটা শুধু কথা বলেই যায়। তবে কথা বলতে বলতে ভুল করে, অনেক সময় হোঁচট খায়, কিন্তু তারপরে সে এই অবস্থায় সে কথা বলার মানে বন্ধ করে না, একটা শব্দ মানে শেষ করে সেখান থেকে আবার সে কথা শুরু করে। গলার মধ্যে সবসময় একটা চাপ বোধ, যেটাকে আমরা মানে তার ওই যে আমরা যেটাকে বলি চকিং মানে হচ্ছে তার যেই কলারের মধ্যে যেই বুতামটা থাকে, এটা সে লাগাতে চায় না বা পারে না, এই জায়গাটায় একটা তার সবসময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো একটা উপক্রম হয়। কলারটা হচ্ছে খুবই আনইজি থাকে, বিশেষ করে নেকে। তো এই বিষয়টা আমরা ল্যাকেসিসে একদমই মানে প্রায় দেখি, বা রেগুলার আমরা এই বিষয়টা চকিং সেন্সেশন ইন দা নেক আমরা দেখি। ডক্ট্রিন অফ সিগনেচার, আমরা যদি এই ডক্ট্রিন অফ সিগনেচারে কিছু কথা বলবো, এগুলো যদি আমরা একটু খেয়াল করি ভালোভাবে, দেখবো ল্যাকেসিসের মূল কথাগুলো এখানে চলে আসছে। এক নাম্বার হচ্ছে, আমরা জানি যে সাপের যে বৈশিষ্ট্য, এরা কিন্তু গরম একদমই পছন্দ করে না, তারা গরমে থাকতে পারে না, যার ফলে সাপ গর্তের ভিতরে আরামে থাকতে পছন্দ করে।
তারা রাতে যখন ঠান্ডা থাকে তখন তারা আসলে গর্ত থেকে বের হয় খাবারের খোঁজে। লেকেসিসের রোগীরা বা অফিডিয়া গ্রুপের সকল রোগীরাই হচ্ছে এই গরম বেড়ে যায়, গরম আবহাওয়া কষ্ট বেড়ে যায়, পানি পানে এগুলোতে তাদের কষ্টগুলো। আমরা সাপকে দেখি তারা গর্ত থেকে তখনই বাহির হয় যখন ক্ষুধা, আর ক্ষুধা যখন লাগে তখন তারা খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। তারা সামনে যা পায় তাই কিন্তু তারা খেতে চায়, বিশেষ করে তাদের খাবারের উপযোগী যদি হয়। এবার ওই অবস্থায় যদি তারা বেশি হিংস্র থাকে, তাদের সামনে যদি মানে কিছু পড়লে, বিশেষ করে মানুষ যদি বা কিছু বিষয়, তারা ছবল দিয়ে বসে। তো লেকেসিসের রোগীদের মধ্যেও এই অবস্থা দেখা যায়। এরা বিশেষ করে মানে ফাস্টিং, যখন তারা খালি পেটে থাকে তখন তাদের কষ্টগুলো বেড়ে যায় এবং তাদের গুলো আসে। সো এরা আসলে খালি পেটে থাকলে তাদের মানসিক সমস্যাগুলো বেড়ে যায়, এরা রাগী হয়ে যায়, তখন খাবার দাবার খেলে তারা বেটার ফিল করে। সাপ যেমন প্রচন্ড ধরনের পয়জনাস, তো লেকেসিসের রোগীরাও পয়জনাস না হলেও মেন্টালি তারা খুবই জেলাস এবং তারা খুবই সাসপিশিয়াসনেস তাদের মধ্যে থাকে, সন্দেহ প্রবণতা এবং হচ্ছে ঈর্ষাপরায়ণতা লেকেসিসের রোগীদের একটা কমন একটা বৈশিষ্ট্য। সাপকে আমরা দেখি, সাপ বাম দিক থেকে মানে ওরা বলি যে গোলাকৃতি হয়ে কয়েলড হয়ে থাকে, বাম দিক থেকে তারা। একইভাবে লেকেসিসের রোগীদেরও বাম দিক আক্রান্ত হয় বেশি, শুধুমাত্র ক্রোটেলাস এবং এলাপস এই দুই কয়েল করে তাদের কষ্টগুলো ডান দিকে বেশি দেখা যায়। এছাড়া আদার্স স্নেকের মানে সাপের যতগুলো প্রজাতি আছে বা যতগুলো মেডিসিন তৈরি হয় সবগুলোই বাম দিক থেকে, বাম দিকে আক্রান্ত হয় বেশি। আচ্ছা, আমরা সাপ যদি কামড় দেয় স্বাভাবিকভাবেই যাতে শরীরের মধ্যে মানে আপনার হচ্ছে বিষক্রিয়াটা প্রচন্ড মানে খুব ভালোভাবে না ছড়িয়ে পড়ে, সেজন্যই এটা হচ্ছে গড গিফটেড বা ন্যাচারাল একটা মানে কন্ডিশন বা আল্লাহ তাআলা প্রদত্ত, যে সাপ কামড় দিলে এই বিষটা যদি শরীরে ঢুকে যায় তার শরীর সহজেই বিষাক্ত হয়ে যায়, অতি তাড়াতাড়ি বিষাক্ত হয়ে যায়। আর যার ফলেই দেখা যাচ্ছে কামড় দেওয়ার পরে ওই জায়গা থেকে প্রচন্ড ব্লিডিং, বিশেষ করে সেখানে তার বিশেষ করে প্ল্যাটিলেটের যে মেইন কাজ সেটা ডিস্ট্রয় হয়, যে রক্ত জমাট বাঁধার বিষয়টা কমে যায়। তো যার ফলে প্রচুর ব্লিডিং হয়ে যায়, আর ব্লিডিং হয়ে যাওয়ার সাথে সাথে তার মানে পয়জনাস যে ইফেক্টটা অনেকটাই শরীর থেকে চলে যায়। একইভাবে আমরা দেখি যে মিন্স যদি বন্ধ হয়ে যায়, ডিসচার্জ গুলো যদি বন্ধ হয়ে যায়, তখনই রোগীর ন্যাচারাল ডিসচার্জটা বন্ধ হয়ে গেলেই তার কষ্টগুলো বেড়ে যায়। আর ন্যাচারাল ডিসচার্জ যদি আবার চালু হয়ে যায় তখন তার কষ্টটা কমে আসে। সাপ সে চলাফেরা করছে সুন্দরভাবে, কিন্তু যদি সামান্য সাউন্ড পায়, সামান্য একটু টাচ, এটাই তাকে আরো বেশি অ্যাগ্রেসিভ করে তোলে। একইভাবে লেকেসিসের রোগীরাও যদি টাচ বা সাউন্ড এগুলাতে তারা খুবই একদমই টলারেট করতে পারে না, অ্যাভারশন টু খুবই সেনসিটিভ টু টাচ এন্ড ভাইব্রেশনস এন্ড সাউন্ডস নয়েজ এগুলোতে। আচ্ছা, আমরা সাপকে কেমন দেখি? আপনারা অনেকেই দেখেছেন বা আমরাও দেখেছি যে সাপ অনেক বড় বড় জিনিস খেয়ে ফেলে। একটা অজগরের মুখটা ছোট, বাট সে বড় একটা ছাগল খেয়ে ফেললো, সলিড একটা এলিমেন্টস সে সহজেই খেয়ে ফেলতে পারে। তো একইভাবে আমরা এই লেকেসিসের আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও দেখি সলিড জিনিসগুলো তারা খেতে পারে, যেমন তার টনসিলাইটিস আছে, বাট সে শুকনো খাবার তার জন্য কষ্ট হয় না, বাট পানি যখন সে খায় বা লিকুইড খাবার যখন খায় তখন তার কষ্টটা বেড়ে যায়। সাপের স্টুলটা মানে সাপের স্টুল আপনারা অনেকে হয়তো কেউ দেখার সুযোগ হয়েছে, খুবই ব্ল্যাক এন্ড অফেন্সিভ, খুবই অফেন্সিভ। তো লেকেসিসের রোগীদেরও যে তাদের ডিসচার্জ গুলো থাকে খুবই ডার্ক এবং অফেন্সিভ। একইভাবে আমরা সাপকে দেখি অনেক ধরনের বৈশিষ্ট্যের সাপ আমরা দেখি। তো লেকেসিসের রোগীদেরকেও দেখি তাদের মেন্টালি বা তাদের টেম্পারামেন্ট গুলো প্রকৃতি মানসিক প্রকৃতিটা বিভিন্ন রকম। তো যেমন আমরা যদি বলি ইন্ডিয়ান কোবরা, আমাদের এই অঞ্চলে যে কোবরা সাপ আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে যদি
মানে আপনার ছবল দেয়, ছবল দেওয়ার আগে কিন্তু দেখা যায় যে তারা ফনা তোলে, আবার দেখা যাচ্ছে ফনা তুলে সে ছবল দেয়। আবার কিছু সাপ আছে ফনা তোলা ছাড়াই ছবল দেয়। আবার কিছু সাপ আছে তারা খুব লাউডলি সাউন্ড করে, নয়েজ করে, মানে ছবল দেওয়ার আগে। তো এরকমই মানে বিশেষ করে মহিলাদেরও এরকম অনেক বৈশিষ্ট্যের মহিলা পাওয়া যায় বাসার মধ্যে, অনেক রকমই। বিশেষ করে পেশেন্ট আমরা দেখি। আচ্ছা, আমরা চলে যাই একদম কি পয়েন্ট। আমি যদি আবার এই ডক্টরিন অফ সিগনেচারটা একটু বলতে চাই, যে প্রথমে আমরা বলছি হট পেশেন্ট ফাস্টিং এ অ্যাগ্রাভেট করে এবং খাবারের পরে আফটার ইটিং এ তাদের এমিলিউরেট হয়। তারা খুবই জেলাসি এন্ড সাসপিশিয়াসনেস তাদের মধ্যে থাকে। লেফট টু রাইট আক্রান্তের অবস্থাটা, এবং ব্লিডিং এ তাদের ব্লিডিং বা এনি আদার ডিসচার্জের তাদের কষ্টগুলো কমে আসে। টাচ, সাউন্ড এগুলো মানে দেখা যাচ্ছে তারা এগুলোতে তাদের কষ্ট বেড়ে যায়। সলিড খাবার তারা সহজেই খাবার খেতে পারে। তাদের ডিসচার্জ গুলো থাকে ডার্ক এন্ড অফেন্সিভ, এবং ডিফারেন্ট টাইপস এর হিউম্যান টেম্পারামেন্টস আমরা রোগীদের মধ্যেও দেখি। এবার আমরা কি পয়েন্টে চলে যাই। আমি এখানে 5টা কি পয়েন্ট বলবো। এই 5টা কি পয়েন্ট যদি আমরা মনে রাখি মোটামুটি লেগেসিস এর জন্য, আর অনেকগুলো বিষয় আছে, বাট এই 5টা কি পয়েন্ট আমরা অবশ্যই মনে রাখবো। 1 নম্বর হচ্ছে ওভার স্টিমুলেশন। ওভার স্টিমুলেশনটা লেগেসিসের রোগীদের মেন্টালি ওভার স্টিমুলেটেড হয়ে পড়ে, এবং বিশেষ করে যখন তাদের ক্লাইম্যাক্টেরিক পিরিয়ড আসে আর তাদের সার্কুলেশনের মধ্যে ওভার স্টিমুলেশনটা দেখা যায়। আর এই জন্যই লেগেসিসের রোগীকে আমরা অ্যান্টিসোরিক বলছি। ওভার স্টিমুলেশন মানে তাদের হট ফ্লাশিং, এই বিষয়গুলো, কনজেশন, এই বিষয়গুলো আমরা লেগেসিসের রোগীদের মধ্যে দেখি। 2 নম্বর হচ্ছে পিকুলিয়ার সেনসিটিভনেস অফ দ্য সারফেস অফ দ্য বডি। তার বডি সারফেসটা হচ্ছে পিকুলিয়ারলি সেনসিটিভ। এটা নিয়ে আমরা আরো এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। Affect the left side of the body. Patient is worse from sleep. About valuable remedy at the climaxis বা ক্লাইম্যাক্টেরিক পিরিয়ড, অথবা যেটাকে আমরা বলছি হলো মেনোপজাল স্টেজ। তো এই 5টা কথা তো আমরা মনে রাখতে পারবো। ওভার স্টিমুলেশন, দেন হচ্ছে পিকুলিয়ার সেনসিটিভনেস মানে স্পর্শকাতরতা। রোগী যতই বেশি আক্রান্ত হোক, একদমই সে যদি স্টুপর কন্ডিশনে থাকে, একদমই অচেতন অবস্থায় যদি থাকে, আপনি তার শরীরে টাচ করলে সে মানে এটা সহ্য করতে পারবে না। দেন হচ্ছে লেফট সাইডে আক্রান্ত হয় বেশি। ঘুমের পরে তার কষ্টগুলো বেড়ে যায়, বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে তার কষ্টগুলো বেড়ে যায়। এবং দেন বলছি পোস্ট মেনোপজাল যেই অবস্থায়, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। সো ওভার স্টিমুলেশনের ক্ষেত্রে আমরা দেখি লেগেসিসের ক্ষেত্রে মেইন আইডিয়া হচ্ছে ওভার স্টিমুলেশন, হুইচ ইজ কনস্ট্যান্টলি সিকিং এন আউটলেট ফর রিলিফ। মানে হচ্ছে আমরা লেগেসিসকে তার এই ওভার স্টিমুলেশনে যেটা দেখা যায় যে তার ব্লাড বা তার বডির যে কোনো ধরনের ডিসচার্জ এটা বের হতে পারলেই সে যেন মানে সে বাঁচে আর কি, এরকম অবস্থা। যে কোনো একটা আউটলেট তার প্রয়োজন। আমরা এটা অলরেডি আমরা বলেছি, যদিও স্নেক পয়জন, সাপের বিষটা যখনই আমাদের ব্লাডে আসে তখনই আমাদের মধ্যে স্টিমুলেশনটা শুরু হয়, যার ফলে প্রচুর ব্লিডিং হয়ে গেলে কিছুটা রিলিফ হয়। আমরা অনেক সময় দেখি হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে, হাইপারটেনশনের রোগী যদি, এবং হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে আমাদের খুব মহিলাদের ক্ষেত্রে পোস্টমেনোপজাল কন্ডিশনে যদি তার এরকম বিষয়গুলো দেখা যায়, তখন আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চয়েস কিন্তু হতে পারে লেগেসিস। বিশেষ করে ইডিওপ্যাথিক হাই ব্লাড প্রেশার, মানে ইডিওপ্যাথিক মানে হচ্ছে উইদাউট কজে হাই ব্লাড প্রেশার যদি হয়। অনেক সময় দেখা যায় মানে সবকিছু ডায়াগনোসিস করার পরেও, ল্যাবরেটরি টেস্ট করার পরেও দেখা যায় যে কোনো কজ আইডেন্টিফাই করা যায় না কেন তার প্রেশার বেশি। তো এটা ইডিওপ্যাথিক কজ, এবং ইডিওপ্যাথিক হাইপারটেনশনে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন লেগেসিস। এখানে যা হয় তার এই ওভার স্টিমুলেশনটা মেইনলি সার্কুলেশনের মধ্যে দেখা যায়, ব্লাড সার্কুলেশনের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি ফ্ল্যাশেস অফ হট ফ্ল্যাশেস, হট ফ্ল্যাশের পরে আমরা হিমোরেজ দেখি। হিমোরেজ সামান্য উঠেই হিমোরেজ হয়ে হেডেক, মাথা ব্যথা হতে পারে,
ভেরিকোজ ভেইন, হিমোরয়েডস এবং যে কোনো ধরনের হার্টের মানে কমপ্লেইন, বিশেষ করে যেগুলো ব্লাড সার্কুলেশনের সাথে রিলেটেড, আমি ভালভিউলার হার্ট ডিজিজের কথা বলছি না, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর বা এগুলোর কথা বলছি। আলসারস এন্ড ইরাপশনস, মানে দেখা যায় যেখানে সায়ানোটিক অ্যাপিয়ারেন্স বা পারপিউরা লাইক অ্যাপিয়ারেন্স দেখা যায়। তো ওভার স্টিমুলেশনের জন্য, বিশেষ করে তার সার্কুলেটরি লেভেলে ওভার স্টিমুলেশনের জন্য এই প্রবলেমগুলো আমাদের দেখা যেতে পারে। এর হচ্ছে পিকুলিয়ার সেনসিটিভনেস, যেটা আমরা কিনোট সিম্পটমস এর মধ্যে বলে এসেছি, পিকুলিয়ার সেনসিটিভনেস, এবং এটা আমাদের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেনসিটিভনেস এর জন্য। যখন ডক্টর হ্যারিং কোলেস্টেন্টাইন হেরিং এই মেডিসিনটা প্রুভ করেছেন, তখন দেখা গেল তিনিও এই টাইট ক্লথিং একদমই সহ্য করতে পারতেন না, মানে পুরো শরীরে, বিশেষ করে নেকে, গলার মধ্যে। এবং এটার জন্য হি অলওয়েজ ওর হিজ কলার লুজ, মানে সবসময় সে তার কলারটাকে লুজ করে রাখতেন। এবং আমি যতটুকু জানি যে ডক্টর সি হেরিং এই ল্যাকেসিসকে প্রুভ করার পরেও দীর্ঘদিন তার এই কষ্টটা ছিল, বিশেষ করে কলারটাকে লুজ করে রাখা লাগতো। এটা আমি কোথাও এক জায়গায় পেয়েছিলাম। সো এই তার পিকুলিয়ার সেনসিটিভনেসটা বিশেষ করে তার কলারের মধ্যে, বিশেষ করে নেকে বেশি দেখা যায়, বিশেষ করে জুগুলার নচ যেখানে, এই জায়গাটুকুর মধ্যে বেশি দেখা যায়, আর পুরো শরীরের মধ্যে তার এই সেনসিটিভনেসটা থাকে। তো এখানে আমরা যদি দেখতে চাই যে কেন তার এই ওভার সেনসিটিভনেস বা তার এই যে ওভার সেনসিটিভনেস, হ্যাঁ, যেটা আমরা বলছি পিকুলিয়ার সেনসিটিভনেস, হওয়ার পিছনে কারণ হচ্ছে তার যে পেরিফেরাল যে নার্ভাস সিস্টেম আছে, সেই নার্ভাস সিস্টেমের মধ্যে একটা ইরিটেশন তৈরি হয়, আর সেই ইরিটেশন থেকেই তার এই হাইপার সেনসিটিভনেসটা ডেভেলপ করে। থ্রোটে কিছু ইম্পর্টেন্ট সিম্পটমস এর কথা অলরেডি বলেছি আমি, যে চকিং সেন্সেশনের কথা বলেছি, সবসময় মনে হয় যেন তার গলার মধ্যে একটা লাম্পের মতো, চাকার মতো কোনো কিছু একটা আসছে, এরকম সেন্সেশনও তার মধ্যে দেখা যায়। এবং তার থ্রোটটা মনে হয় কনস্ট্রিক্ট হয়ে যায়, মানে সংকুচিত হয়ে আসে, এরকম দেখা যায়। তো এটা বিশেষ করে ল্যাকেসিসের রোগীরা যখন ঘুমায় তখন তার এই কষ্টটা বেশি বেড়ে যায়, এবং গরম পানি যদি খায় বা গরম খাবার খায় তখন তার এই কষ্টটা আমরা বেশি দেখি। তো এই অবস্থায় তার কিন্তু এই যে সলিড খাবার খেলে সে রোগীটা ফিল করে, এবং খুব লিকুইড খাবার খেলে রোগীর কষ্টটা বেড়ে যায়, তার ব্যথা বেশি অনুভব করে। এই থ্রোটের এই সিম্পটমস গুলো যদি আমরা মনে রাখি, এবং লেফট সাইড বেশি আক্রান্ত হয়, এই কথাগুলো যদি আমরা মোটামুটি মনে রাখি, আমাদের জন্য ল্যাকেসিস। তো আমরা রেপার্টরিতেও যদি দেখি থ্রোট চকস ইজিলি, এখানে ফার্স্ট গ্রেডে আমাদের জন্য 4টা মেডিসিন, বিশেষ করে আর্জেন্টা, মেটালিকা, বেলেডোনা, হায়োসিয়ামাস এবং ল্যাকেসিস ফার্স্ট গ্রেড। সেকেন্ড গ্রেডে হচ্ছে আমাদের জন্য অ্যাকোনাইট এবং রাস্টক্সের 2টা মেডিসিন। ওভার সেনসিটিভনেস এর জন্য এই মেডিসিনগুলোর মধ্যে যদি আমরা একটু কম্পারেটিভ স্টাডি করতে চাই, সেখানে দেখা যাবে অ্যাকোনাইট, আর্নিকা, বেলেডোনার মধ্যে এই ওভার সেনসিটিভনেসটা পাওয়া যায়। তো তাদের ওভার সেনসিটিভনেস এর পিছনে মেইন কারণ হচ্ছে ইনফ্লামেটরি সোরনেস, যে বিশেষ করে অ্যাকোনাইটে বা আর্নিকা বা বেলেডোনায় আমরা বিশেষ করে ইনফ্লামেটরি কন্ডিশনে কিন্তু তাদের এই টেন্ডারনেস বা সোরনেস বা ওভার সেনসিটিভনেস এটা ডেভেলপ করে। ল্যাকেসিসের ক্ষেত্রে তার পেরিফেরাল নার্ভের মধ্যে ইরিটেশনের জন্য এই ওভার সেনসিটিভনেসটা ডেভেলপ করে, এবং পেশেন্ট সামান্য কোনো প্রেসারই সে একদম সহ্য করতে পারে না। এখানে স্বাভাবিকভাবে ওই রকম ইনফ্লামেশনের মানে এভিডেন্স খুবই কম পাওয়া যায়, তবে ইরিটেশনটা বেশি পাওয়া যায়। তার বিশেষ করে থ্রোট, চেস্ট, অ্যাবডোমেন এগুলোর মধ্যে এই ল্যাকেসে ওভার সেনসিটিভনেসটা আমরা দেখি। লাক্সবুম বা লাইকোপোডিয়া এই ধরনের রোগীদের মধ্যে এই ওভার সেনসিটিভনেসটা দেখা যায়। সেক্ষেত্রে তাদের ওভার ইটিং বা মানে খাবার দাবার খাওয়ার পরে, বেশি খাওয়ার পরে, অথবা খাবার খাওয়ার পরে তার মধ্যে এরকম ওভার স্টিমুলেশনটা দেখা যায়। সো এক্সপেলের ক্ষেত্রেও দেখি আমরা, বিশেষ করে আর্নিকার ক্ষেত্রে ব্রুইজিং কন্ডিশনটাও থাকে। তো এরপরে হচ্ছে আমরা দেখি এফেক্ট দ্য লেফট সাইড অফ দ্য বডি।
ক্ষেত্রে স্বাভাবিকভাবে দেখেন কিন্তু আসে ক্ষেত্রে যে তার বাম পাশ উইক থাকে, আর বাম পাশ উইকনেসের জন্য তার বাম পাশ বেশি আক্রান্ত হয়, লেফট সাইড বাম পাশে আক্রান্ত হয়। বিশেষ করে তার প্যারালাইটিক কন্ডিশন বা প্যারালাইসিস যদি হয় বাম পাশে আক্রান্ত হয়, তার ওভারি বাম পাশে আক্রান্ত হয়। এবং যে কোনো ইনফ্লামেশন, বিশেষ করে টনসিল দেখা যায় বাম পাশে আক্রান্ত হয়, মাথা ব্যথায় বাম পাশে আক্রান্ত হয়, এভরিথিং তার বাম পাশ প্রথমে আক্রান্ত হয়, দেন হচ্ছে ডান পাশের দিকে আসে। সো সকল সময় আমরা এটা দেখি, দুই একটা বিষয় এক্সেপশন থাকতে পারে না এবং না থাকতে পারে, আদার্স সব বিষয়গুলো যদি করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ডান পাশে আক্রান্ত হয় তাহলে আমরা লেক্সিস কি ইউজ করতে পারি। আমি যদিও কখনো করি নাই, আপনারা এটা কিন্তু করা যায়, আমি এটা বলছি আর কি আপনাদের জ্ঞাতার্থে করা যায়। বাম পাশে আক্রান্ত হওয়ার অনেকগুলো মেডিসিন আছে, ফার্স্ট গ্রেডে অনেকগুলো মেডিসিন, আমরা ফার্স্ট গ্রেডে প্রায় 19টা মেডিসিন, আর্জেন্টাম নাইট্রিকাম, এসাফিটিডা, এসারাম, ক্যাপসিকাম, সিডা, ক্লিমিডিস, ক্রোকাস, ইউফ্রেশিয়া, তারপর হচ্ছে গ্রাফাইটিস, ক্রিওজোট, লেকেসিস, বিজেরিয়াম, ওলিয়েন্ডার, তারপর হলো আপনার ফসফরাস, সেলেনিয়াম, সিপিয়া, স্কুইলা, স্টেরোমেটালিকাম এবং সালফার, অনেকগুলো মেডিসিন আছে বাম পাশে আক্রান্ত হওয়ার। তো লেকেসিস যত বেশি বাম পাশে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যায়, অন্য মেডিসিন গুলো খুব আচ্ছা, স্পাইজেলিয়া আছে, স্পাইজেলিয়া হয়তো বলা হয় নাই, স্পাইজেলিয়া হয়তো সেকেন্ড গ্রেডে, আর অনেকগুলো মেডিসিনই আছে। এরপরে যে বিষয়টা দেখা যায়, যেটা আমরা অলরেডি বলেছি, তার ঘুমের পরে তার কষ্টটা বেড়ে যায়। তো এক্ষেত্রে আমরা একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে ঘুমের মধ্যে তার কষ্ট বা ঘুমের পরে তার কষ্টগুলো কেন বেড়ে যায়। ঘুম থেকে উঠলেই লেকেসিসের রোগীদের কষ্ট বেড়ে যায়, অথবা ঘুমের মধ্যেই তার কষ্টগুলো বেড়ে যায়। এর পেছনে মেইন কারণ হচ্ছে আমাদের যে ভেগাস নার্ভ আছে, ভেগাস নার্ভটা দেখা যায় মানে যখন রোগী জেগে থাকে তখন এই ভেগাস নার্ভটা প্রপারলি কাজ করে, বাট যখন ঘুমায় তখন তার এই ভোলান্টারি যে কন্ট্রোলটা ভেগাস নার্ভের, এটা কিছুটা লস করে, বিশেষ করে লেকেসিসের রোগীদের, তখন তাদের ঘুমের মধ্যে কষ্টটা বেড়ে যায়। সো আমরা এখানেও তাই দেখি, নিউরোগ্যাস্ট্রিক নার্ভের মধ্যে যদি ইরিটেশন অফ থ্রোট, ল্যারিংস, ব্রঙ্কাস এন্ড হার্ট, ভেগাস নার্ভ অনেকগুলো কাজ করে, বিশেষ করে থ্রোট, ল্যারিংস, ব্রঙ্কাস, হার্ট, ভেগাস নার্ভ, আমাদের যে স্টোমাক, এই মানে অনেকগুলো জায়গায় ভেগাস নার্ভের মানে অ্যাক্টিভিটি আছে। সো আমরা যেটা বলেছি, অ্যাগ্রাভেশন ডিউরিং অর আফটার স্লিপ, দেখি অনেক সময় দেখা যায় এই যে হার্টের উপরে যে ভেগাস নার্ভ কাজ করে, তো আমরা যেটা বলছি যে যখন রোগী ঘুমায় তখন তার যে ভেগাস নার্ভের ভোলান্টারি অ্যাক্টিভিটিটা কিছুটা লস করে, অনেক সময় দেখা যায় ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক করছে। সো এই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করা, ঘুমের মধ্যে তার এই কষ্টগুলো, বিশেষ করে হার্ট রিলেটেড কষ্টগুলো বেড়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু আমাদের জন্য, যদিও আমাদের জন্য এটা পরে আইডেন্টিফাই করা মুশকিল, তারপরে যদি আমরা বুঝতে পারি, দেন লেকেসিস আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হতে পারে। আমরা এখানেও রেপার্টরিতে যদি দেখি, জেনারেল স্লিপ আফটারে একটা অনেকগুলো মেডিসিন, তার মধ্যে ফার্স্ট গ্রেডে 6টা মেডিসিন আছে, ক্রোটেলাস, ক্যাসাব্লেকা, লেকেসিস, সেলেনিয়াম, স্পঞ্জিয়া, স্ট্রোমোনিয়াম, সালফার সহ সেকেন্ড গ্রেডে আরো অনেকগুলো মেডিসিন আছে। সো স্লিপ আফটারে অ্যাগ্রাভেশন। সো ক্লাইমেক্টেরিক পিরিয়ডে লেকেসিস আমাদের ইউজ হয়। এই 5 কিনোট সিম্পটমস এর কথা বলেছি, 5টা কিনোট সিম্পটমস আমরা অবশ্যই করে রাখবো। আমরা এখানে ওই যে পোস্টমেনোপজাল স্টেজেও আমরা যদি রেপার্টরিতে দেখি, ফিমেল চ্যাপ্টারে যদি চলে যাই, সেখানে মেনোপজ, জেনারেল অ্যাগ্রাভেশন, প্রায় 18টা মেডিসিন, ফার্স্ট গ্রেডে 2টা লেকেসিস এবং সিপিয়া, এবং সেকেন্ড গ্রেডে সিবিসি, ফুগা, পালসেটিলা, এই মেডিসিনগুলো আমরা দেখি। তো আমরা আরেকটু সময় নিই, লোকোয়াশিয়াস। আমরা একটা রুব্রিক নিয়ে আজকে কথা বলবো, লোকোয়াশিয়াস। লেকেসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক, মানে বাচালতা, বেশি কথা বলা, টকেটিভনেস, এই বিষয়গুলো দিয়ে আমরা বুঝতে পারি। সো লেকেসিসের লোকোয়াসিটির কারণ কি? লেকেসিসের লোকোয়াসিটির মেইন কারণ হচ্ছে
অনেকগুলো কারণ, এর মধ্যে এক নম্বর হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার যদি সাপ্রেস করে। আমরা জানি লেকেসিসের কষ্টগুলো, তার মাথা ব্যথা বা তার আদার্স কষ্ট, রোগীর রাগ বা মেন্টাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন, এগুলো যদি তার সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে তার এই কষ্টগুলো কমে আসে, মানে রিলিফ করে বা এবিল করে। তো একইভাবে লেকেসিসের রোগী যদি সেক্সুয়াল ডিজায়ারকে সাপ্রেস করে, সাইকোলজিক্যাল স্টিমুলেশন তার মধ্যে ডেভেলপ করে, ওভার স্টিমুলেশন ইন সার্কুলেশন দেখা যায়, তার যে কোনো ডিসচার্জ, নরমাল ডিসচার্জ যদি সাপ্রেসড হয়, এছাড়া সে যদি কাউকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চায়, কারো অ্যাটেনশন নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে চায়, তাহলে ওই সময়ে তার দেখা যাচ্ছে এই কষ্টগুলো, বিশেষ করে লোকোয়াসিটি, সে তখন প্রচুর কথা বলে, অনেক বেশি কথা বলে এবং তার অন্যান্য কষ্ট বেড়ে যায়। এবং তার কষ্ট মানে এগুলো বলার ব্যাপারে আমরা দেখি যে বিকেলের দিকে, বিশেষ করে ইভিনিং এ তার এই কথা বলার ধরন বা বেশি কথা বলার প্রবণতা বেশি দেখা যায়। আমরা রেপার্টরিতেও দেখি লোকোয়াসিটি সাব রুব্রিকে আমরা ইভিনিং এ দেখি একদম ফার্স্ট গ্রেডে লেকেসিস, she will not stop talking especially in the evening, মানে বিকেল বেলা বা সন্ধ্যার সময় সে একদম কথা বন্ধই করতে পারে না। কথা বলতে গিয়ে এই কথা থেকে সেই কথায় সে বারবার জাম্প করে, জাম্পিং ফ্রম ওয়ান টপিক অফ কনভারসেশন টু অ্যানাদার। এটাও আমরা লেকেসিসে যদি আমরা দেখি, লোকোয়াসিটি এই রুব্রিকে যদি আমরা যাই, চেঞ্জিং কুইকলি ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার, ফার্স্ট গ্রেডে লেকেসিসকে আমরা দেখি। So, and making eloquent speeches, এখানেও আমরা লেকেসিসকে সেকেন্ড গ্রেডে দেখি। she is even more talkative during the menses, মাসিকের সময় তার দেখা যাচ্ছে এই লোকোয়াসিটি বা অধিক কথা বলার প্রবণতাটা বেড়ে যায়, এবং গরমে তার কষ্টগুলো বেড়ে যায়, বিশেষ করে কথা বলার প্রবণতা। গরম যখন বেশি পড়ে তখন তার এই লোকোয়াসিটিটা বেড়ে যায়, লোকোয়াসিটি হিট ডিউরিং। সো এই বিষয়গুলো আমরা দেখি। এর পাশাপাশি লোকোয়াসিটির ক্ষেত্রে আমরা আরো কিছু বিষয় দেখি, বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, কমনলি মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, ভেরি সেলডম এবং কদাচিৎ মাঝে মধ্যে পুরুষদের ক্ষেত্রে দেখা যেতে পারে। তার এই লোকোয়াসিটির একটা ধরন হচ্ছে সে রিলিজিয়াস লোকোয়াসিটি তার মধ্যে দেখা যায়, মেলানকোলি দেখা যায়, রিলিজিয়াস মেলানকোলি। এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিছু দেখা যায় যে কথা বলছে, হোঁচট খাচ্ছে, মানে কথা সে খেয়ে হারিয়ে ফেলছে, তারপরে সে বলা বন্ধ করছে না, বলছে তো বলছেই, একটা কথা অর্ধেক ফিনিশ করে অন্য আরেকটা কথায় সে চলে যাচ্ছে, একটা কথার সূত্র ধরে আবার আরেকটা কথা সে বলছে। এই বিষয়টা যেমন দেখি, আবার এমন দেখা যায় রোগীর মধ্যে একটা অস্থিরতা বা তাড়াহুড়ো, তার কাছে মনে হয় যেমন একটা মেয়ে সাপোজ ভাইবা দিতে গিয়েছে, সে চায় টিচার তার উপরে ইমপ্রেসড হোক, সে চায় সামান্য 1 মিনিটের মধ্যে তার 50টা কথা বলতে হবে। এই যে তার একটা হারিনেস, সবকিছুতে তাড়াহুড়োর সাথে তার এই লোকোয়াসিটি যদি আমরা দেখি, এবং সেখানে যদি এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে সে চলে যায় খুব দ্রুত, ফ্রিকোয়েন্টলি সে তার এই কন্ডিশনটা চেঞ্জ করে, দেন আমরা এই লোকোয়াসিটিকে লেকেসিসের লোকোয়াসিটির সাথে আমরা কম্পেয়ার করতে পারি, তুলনা দিতে পারি। সো এর সাথে আমরা দেখি যে তার রিলিজিয়াস, বলছি অলরেডি, মেলানকোলি এবং মেন্টাল সিম্পটমস, এটার সাথে সিজোফ্রেনিয়া, মেন্টাল ডিজিজ, যে মেন্টাল কন্ডিশনে সিজোফ্রেনিয়া, হার্ট সিম্পটমস, হার্টের কন্ডিশন, কমপ্লেইন, তার ঘুম ভাব অথবা একদমই ঘুম হয় না, এই বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লোকোয়াসিটির সাথে এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এবং লোকোয়াসিটির সাথে আরো কিছু রুব্রিক আছে, কাছাকাছি রুব্রিক, মানে এখানে আমরা ফ্যান্সিজ এক্সাল্টেশন অফ হারি ইটিং হোয়াইল আইডিয়াস অ্যাবান্ডেন্ট এভরিথিং, অনেক বেশি আইডিয়া তার মাথার মধ্যে, বিশেষ করে সন্ধ্যার সময় দেখা যায় ইমপেশেন্স, একদমই ধৈর্য নেই, ইরেসলিউশন, কুইক টু অ্যাক্ট, থটস র্যাপিড। এই রুব্রিকগুলা, সাব রুব্রিকগুলা দিয়ে আমরা লেকেসিসকে আরো চিহ্নিত করতে পারি। সো সাইকোলজিক্যাল লেভেলে আমরা দেখি যে রোগী যদি কথা বলে, তখন তার যে টেনশন আছে, এই টেনশনটা কমে আসে। তার কোনো যদি টেনশনে সে থাকে, তার টেনশন গুলো কমে আসে, সে অধিক কথা বললে তার কাছে ভালো লাগে, সে একটু বেটার ফিল করে।
এই বিষয়গুলো আমরা লেকেসিস, এবং এই জন্য সে কথা না বলে থাকতে পারে না। লেকেসিসের রোগীদের ক্ষেত্রে দেখা যায় একই কথা সে বারবার বলে, আর যার ফলে সে তার একদম কাছের বন্ধু যে মানে ওভারঅল কথা হচ্ছে সে প্রচন্ড বিরক্ত হয় আর কি, কাছে যারা থাকে তারা খুবই বিরক্ত হয়, একই কথা বারবার বলে, প্রচুর কথা বলে, এই বিষয়গুলো আমরা দেখি। সো লেকেসিসকে আমরা এই জন্যই বলা হয়ে গেছে। আমরা রেপার্টরিতে আরো কিছু বিষয় দেখি, যেমন মাইল্ড লোকাসিটি, লোকাসিটি হিট ডিউরিং, মেক্স স্পিচেস, মিনসেস ডিউরিং, কনফিউজড, তারপর হচ্ছে ফুলিশ, হাস্টি, ইনকোহেরেন্ট, অসংলগ্ন কথা বলে, মাইল্ড স্পিচ ইনকোহেরেন্ট, একদম ফার্স্ট গ্রেডে লেকেসিস, মাইল্ড স্পিচ স্লো, মাইল্ড স্পিচ ওয়ান্ডারিং, এই রূপগুলো আমরা দেখতে পারি। তার মানে হচ্ছে লেকেসিস একদমই প্রচুর কথা বলার মতো একটা মেডিসিন। আমরা ফার্স্ট গ্রেডে বিশেষ করে এই লোকাসিটির ক্ষেত্রে রেপার্টরিতে আমরা যদি 96 বিশেষ করে ক্যান রেপার্টরি 96 পেজে আমরা দেখি ফার্স্ট গ্রেডে তিনটা মেডিসিন, হায়োসেবাস, লেকেসিস, স্ট্রেমোনিয়াম। সেকেন্ড গ্রেডে প্রায় অনেক মেডিসিন, 22টা মেডিসিন আছে। আমরা যদি একটু শর্টে একটু কম্পেয়ার করতে চাই, আমরা কয়েকটা মেডিসিন একটু কম্পেয়ার করব, যেহেতু ফার্স্ট গ্রেডে লেকেসিস, স্ট্রেমোনিয়াম, হায়োসেবাস আছে, তার সাথে বেলেডোনার, আমরা একটু কম্পেয়ার করে দেখি। ফার্স্ট হচ্ছে কনজেশন। বেলেডোনায় বেশি কথা বলার পেছনে মেইন কারণ হচ্ছে কনজেশন। তার কনজেশনটা আমরা দেখি রক্তাধিক্যতা, এবং এটার সাথে তার ইনফ্লামেশন অফ দ্য ব্রেইন বা মেনিনজাইটিস যেটাকে আমরা বলছি, এরকম অবস্থায় বেলেডোনাকে আমরা এই কনজেশনে দেখি প্রচুর জ্বর, জ্বরের সাথে কনজেশন, কনজেশনের সাথে তার লোকাসিটি, এবং এর মধ্যে ডেলিরিয়াম থাকে, এটা আমাদের পরে আসছে এই কথাটা। লেকেসিসের ক্ষেত্রে ডিউ টু ওভার স্টিমুলেশন ইন দ্য সার্কুলেশন, যেটা আমরা অলরেডি বলেছি, এন্ড কনজেশন এন্ড হট ফ্লাশিং। স্ট্রেমোনিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে তার সেন্সোরিয়াল এক্সাইটমেন্ট দেখা যায়, কনজেশন থাকে, কনজেশনের সাথে তার একটা নার্ভাস এক্সাইটমেন্ট থাকে, মানে নার্ভ এক্সাইটমেন্ট থাকে, নার্ভ সেন্সোরিয়াল এক্সাইটমেন্ট। হায়োসিয়ামাসে বিশেষ করে তার এখানেও তার নার্ভের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, ইরিটেশন থাকে, নার্ভাস ইরিটেশন, কিন্তু কনজেশনটা কম থাকে, কনজেশনটা খুবই কম থাকে। থ্রোবিং, এই যে দপদপ করা বা দপদপানি, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি বেলেডোনায় এটা একদমই প্রমিনেন্টলি থাকে, ফার্স্ট গ্রেডে থাকে। ভায়োলেন্ট থ্রোবিং বিশেষ করে ক্যারোটিড আর্টারির মধ্যে এবং চোখের মধ্যেও তার এই থ্রোবিংটা থাকে, যার ফলে চোখে ব্যথা অনুভব করে বেলেডোনার রোগীরা। লেকেসিসের ক্ষেত্রেও তার ক্যারোটিড আর্টারিতে এই থ্রোবিংটা থাকে, এবং কিন্তু লেকেসিসের ক্ষেত্রে বিশেষ করে তার মেনস্ট্রুয়াল মানে যেই ডিসচার্জটা যদি স্টপ হয়ে আসে তখনই তার কষ্টগুলো বেড়ে যায়। স্ট্রেমোনিয়ামের ক্ষেত্রেও আমরা এই থ্রোবিংটা দেখি সেকেন্ড গ্রেডে, তবে সেটা নার্ভাস অর সেন্সোরিয়াল এক্সাইটমেন্টের জন্য। এবং হায়োসিয়ামাসের ক্ষেত্রে বিশেষ করে তার এই থ্রোবিংটা আমরা দেখি না, হায়োসিয়ামাসে ভায়োলেন্ট থ্রোবিং অফ দ্য ক্যারোটিড আর্টারি এটা থাকে না। এছাড়া যদি আমরা দেখি রোগী কিছুটা সেন্সলেস অবস্থায়, স্টুপোরাস কন্ডিশনে আছে, সে অবস্থায় আমরা দেখি বেলেডোনার রোগীদের মধ্যে কনজেশনের সাথে তার মধ্যে বিশেষ করে ডেলিরিয়াম এন্ড স্টুপর এগুলো দেখা যায়। লেকেসিস, স্ট্রেমোনিয়াম এগুলোর মধ্যে তার বিশেষ করে এরকম স্টুপোরাস কন্ডিশন, যেটাকে আমরা বলছি যে অজ্ঞান হয়ে যাওয়া বা দেখা যাচ্ছে তার সেন্স না থাকা, এরকম কন্ডিশন, এটা আমরা লেকেসিস, স্ট্রেমোনিয়াম এরকম আমরা দেখি না। হায়োসিয়ামাসে দেখা যায় এই স্টুপোরাস কন্ডিশনটা অনেক বেশি। এরপরে আমরা আরো কিছু বিষয়, যেমন লোকাসিটির ক্ষেত্রে বেলেডোনার লোকাসিটি কেমন? বেলেডোনার লোকাসিটি হচ্ছে লাফিং এন্ড টকিং, মানে সে কথা বলে হাসে অল্টারনেটলি। কনস্ট্যান্ট লোকাসিয়াস, ডেলিরিয়াম থাকে, রিমার্কেবল লোকাসিটি, তার ডেলিরিয়াম থাকে। বাট লেকেসিসের ক্ষেত্রে দেখা যায় সে সাবজেক্ট চেঞ্জ করে কুইকলি, এবং তার একটার সাথে আরেকটা সাবজেক্টের একটা কানেকশন থাকে, অনেক সময় ইনকোহেরেন্ট থাকে, অসংলগ্ন কথাও থাকে। তো দেখা যায় যে নেক্সট সেন্টেন্সটা তার ওই যে লাস্ট ওয়ার্ডের সাথে, আগের কথার লাস্ট ওয়ার্ডের সাথে একটা মিল থাকে। স্ট্রেমোনিয়ামের ক্ষেত্রে দেখা যায় সে অনেক কথা বলে, কিন্তু যে কোনো একটা কথার মধ্যে সে কনফাইন্ড থাকে, একটা কথার মধ্যে সে কনফাইন্ড থাকে।
আইসিএমএস এর ক্ষেত্রে দেখা যায় সে এমন কিছু কথা বলে ননসেন্স টাইপের কথা যেগুলো কোনো মানে অবান্তর এরকম কথাবার্তা আইসিএমএস এ দেখা যায়। আরো সাসপিশিয়াসনেস দেখি আমরা লেগেসিস এর মধ্যে দেখি ফার্স্ট গ্রেডে, স্টোরিয়ামের ক্ষেত্রে দেখি ফার্স্ট গ্রেডে, আইসিএমএস এ দেখি সেকেন্ড গ্রেডে, বেলেডনের ক্ষেত্রে আমরা এই সাসপিশিয়াসনেসটা ওইরকম দেখি। অনেক সময় দেখা যায় এই তার লোকোসিটির সাথে তার পোস্টের সাথে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, ডিজায়ার টু এসকেপ। এটা আমরা বেলেডোনার ক্ষেত্রে দেখি ফার্স্ট গ্রেডে, লেগেসিস এর ক্ষেত্রে একদমই থার্ড গ্রেডে, স্টেবলিয়ামও দেখা যায় ফার্স্ট গ্রেডে। তবে সে এখানে নো ডিজায়ার ফর স্ট্রাইক, মানে দেখা যাচ্ছে কাউকে আঘাত করার একটা প্রবণতা, এটা আমরা স্টেবলিয়ামে ওরকম দেখি না। তবে কামড় দেওয়ার প্রবণতা দেখি, স্ট্রাইক করার প্রবণতা আইসিএমএস এ সবচেয়ে বেশি দেখা যায়। কামড় দেওয়ার প্রবণতা আবার আইসিএমএস এ দেখা যায় না। তো আইসিএমএস এ স্কেপ করার একটা প্রবণতা দেখা যায় এবং স্ট্রাইক করার, কাউকে আঘাত করার প্রবণতা আমরা দেখি, স্কেপ এন্ড স্ট্রাইক প্রবণতা। সো এই বিষয়গুলোর সাথে ফটোফোবিয়া থাকে, বেলেডোনার মধ্যে ফটোফোবিয়া থাকে, আবার কিছু সময় তারা লাইট ডিজায়ার করে। লেগেসিস এর ক্ষেত্রেও ফটোফোবিয়া থাকে, কিন্তু তারা লাইট একদমই পছন্দ করে না, এটা অলরেডি আমরা বলে এসেছি। স্টেমোডিয়ামের ক্ষেত্রেও ফটোফোবিয়া থাকে, কিন্তু তাদের মধ্যে আবার লাইট ডিজায়ারও থাকে। তো আইসিএমএস এর রোগীদের ক্ষেত্রে পার্টিকুলার অ্যাভারশন টু লাইট এবং ফটোফোবিয়া সেকেন্ড গ্রেডে দেখা যায়। সো এই বিষয়গুলো আমরা যদি দেখি, আরো অনেকগুলো বিষয় আছে। ভয়ের ব্যাপারে যদি আমরা একটু কম্পেয়ার করতে চাই, ভয়ের ক্ষেত্রে বেলেডোনায় বিশেষ করে কুকুরের ভয়, কাল্পনিক কোনো কিছুর ভয়, কাল্পনিক কোনো প্রাণীর ভয়। লেগেসিস এর মধ্যে ফার্স্ট গ্রেডে সাপের ভয়। স্টেমোডিয়ামের মধ্যেও বিশেষ করে অনেক ধরনের ভয় আছে, একা থাকার ভয়, রাতের ভয়, অন্ধকারের ভয়, ইনজুরি হওয়ার ভয়, এরকম অনেক ভয় আছে। আইসিএমএস এর ক্ষেত্রেও আমরা এরকম একা থাকার ভয়, মানুষের ভয়, পানিতে যাওয়ার ভয়, এই বিষয়গুলো আমরা দেখি। আর সেকেন্ড গ্রেড আর অনেক ধরনের ভয় কিন্তু আছে এই মেডিসিন গুলোর মধ্যে। একটা বিষয় হচ্ছে এই অবস্থার মধ্যে এই মেডিসিন গুলোর ক্ষেত্রে আরেকটা বিষয় দেখা যায় যে তার সেক্সুয়াল অর্গানকে এক্সপোজ করার একটা টেন্ডেন্সি আমরা বেলেডোনার ক্ষেত্রে দেখি সেকেন্ড গ্রেডে। লেগেসিস এর ক্ষেত্রে বিশেষ করে তার কমপ্লিট সেক্সুয়াল অর্গানকে সে এক্সপোজ করতে চায় না, বাট সে লিউডনেস মানে হচ্ছে সে মানে এমন অঙ্গভঙ্গি করে যে কাপড় টাপড় সরিয়ে রাখে, কিন্তু ফুল তার সেক্সুয়াল যে অর্গান গুলো আছে এই অর্গান গুলো সে মানে কমপ্লিট নেকেড রাখে না। তবে তার ওই যে হস্তমৈথুন থেকে একটা অবস্থা দেখা যায়, ইপিলেপসি ডেভেলপ করার একটা প্রবণতা দেখা যায়। স্টেমোডিয়ামেও দেখা যায় নেকেড হওয়ার প্রবণতা দেখা যায়, তবে সে সেক্সুয়াল অর্গানকে ঢেকে রাখার ইচ্ছা তার থাকে। আইসিএমএস এর সেক্সুয়াল অর্গান সহ সবকিছু নেকেড করার প্রবণতা দেখা যায় ফার্স্ট গ্রেডে। আমরা এই বিষয়গুলো দেখি, আর অনেকগুলো বিষয় আছে, আর অনেকগুলো বিশেষ করে অ্যাগারিকাসের সাথে তার এই লোকাসিটির কম্পারিজন আছে, আর অনেক মেডিসিনের সাথে লোকাসিটির কম্পারিজন আছে। আবার অনেক টাইম হয়েছে, আমরা মোটামুটি মেইন মেডিসিন গুলোর মধ্যে একটা কম্পারিজন করার চেষ্টা করেছি। আজকে এখানেই রাখবো, তবে তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই কি পয়েন্ট গুলো রাখবো। লেগেসিস এর ক্ষেত্রে আমরা মনে রাখবো ওভার স্টিমুলেশন, লেগেসিস এর ক্ষেত্রে মনে রাখবো পিকুলিয়ার সেনসিটিভনেস, লেফট সাইডের কথা মনে রাখবো, ওয়ার্স ফ্রম স্লিপ ডিউরিং এন্ড আফটার এটা মনে রাখবো। ক্লাইমেক্টারিক পিরিয়ডে আমাদের এই মেডিসিনটা বেশি ইউজ হয়, এবং তার যে সায়ানোটিক ফেস এটাও আমরা মনে রাখবো। পাশাপাশি আমরা মোটামুটি এখানেই শেষ করি, আজকে এখানেই শেষ করলাম। আমরা লেগেসিসের উপরে চেষ্টা করবো নেক্সট টাইম আরো ইন ডিটেইলস আলোচনা করার জন্য। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে। আমাদের প্রথম পর্ব শেষ হলো, স্যারের আলোচনা পেলাম, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের মাঝে এরপর আমরা সংযোজন পর্বে চলে যাব। নীলকমল বর্মন স্যার আছেন উপস্থিত? নেই স্যার, স্যার মানে লিভ নিয়েছেন। আচ্ছা, আমি অমরনাথ চক্রবর্তী স্যারকে ডেকে নিচ্ছি। স্যার যদি কিছু বলেন আজকে আলোচনার উপর। অমরনাথ চক্রবর্তী স্যার, হ্যাঁ শোনা আছে।
সবাইকে শুভেচ্ছা জানাই। তো অসাধারণ একটা ক্লাস হলো আমাদের। তা আজকে একটা আমি ল্যাকিসিসের কেস শেয়ার করছি খুব খুব সংক্ষেপে। খাতা তো নেই কাছে, খাতা থাকলে পরে ডিটেলস বলতে পারতাম। এই কেসটা তাকে সবাই পাগল বলেই ধরেছিল, সে পাগল। এবং এই যে কেসটা আমি পেয়েছিলাম, আমার কাছে এসেছিল যে রাত্রি 10টা সাড়ে 10টার পর থেকে সে কিন্তু টর্চ আর একটা ওই ইয়ে নিয়ে, লাঠি নিয়ে সারা রাত ঘুরে বেড়ায় পাড়ায়। তা এই যে সারা রাত ঘুরে বেড়ায়, এটা কিন্তু বেশ কয়েক বছর ধরে এটা কোনোভাবেই বন্ধ। শীত, গ্রীষ্ম, বর্ষা, এমনকি ঝড় উঠলে পরেও সে বেরিয়ে যেতে চায়, তাকে জোর করে আটকে রাখতে। আর যদি না আটকে, তাকে যদি না বেরোতে দেওয়া হয়, তাহলে বিশাল অশান্তি, গালাগালি, খিস্তা খিস্তি ইত্যাদি ইত্যাদি সব এরকম ব্যাপার। তা এই পেশেন্টটা কিন্তু ল্যাকিসিসে আরোগ্য হয়েছিল। ঘটনাটা বলি আপনাদের। এ কিন্তু বেশি কথা বলে না, বা স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন সেটাও নেই, সে ঘুমোতেই পারে না। আবার দিনের বেলা ওই ভোরবেলা যে আলোটা ফুটতে আসবে তখন ঘুমোয়, 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমোয়, তখন কিন্তু সাউন্ড স্লিপ। সাধারণত ল্যাকিসিসের ক্ষেত্রে সাউন্ড স্লিপ খুব রেয়ার, ইট ইজ রেয়ার, ভেরি রেয়ার। এর হিস্ট্রিটা যেটা আমাকে উপলব্ধ করেছিল ল্যাকিসিস দিতে, সেটা হচ্ছে যে পুকুরে চান করতো, তো পুকুরে দাঁড়ার সাপ ওকে জড়িয়ে ধরে কামড়ে দিয়েছিল এবং ভালো ব্লিডিং হয়েছিল। এই যে ব্লিডিংটা যেটা হলো, এই ব্লিডিংটা হওয়ার ফলে সে কিন্তু খুব ভয় পেয়ে গেছিল। যাই হোক, তারপর তাকে চিকিৎসা করা হলো। তা ওটা শুকোতে বেশি দিন লাগেনি, 3-10-12 লেগেছে, শুকিয়ে গেছে। নর্মাল পেশেন্ট। বছরখানেক পর থেকে তার কিন্তু কি হলো, অস্থিরতা বাড়তে শুরু করলো। অস্থিরতা, কিসের অস্থিরতা সেটা বলছে, শুধু বলে আমার কি হচ্ছে ভেতরে আমি বুঝতে পারছি না, অস্থির অস্থির লাগছে, এইটা শুরু হলো। তারপরে সে কি করলো, ওই রাত্রিবেলায় পায়চারি করতো। কোথায় না, ওই উঠোনে পায়চারি করতো, ছাদে পায়চারি করতো। তাতে তার পোষাচ্ছে না। পরবর্তী কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা বলছি। এইবার ধীরে ধীরে আলটিমেটলি একটা সময় তাকে ছাদের মধ্যে তার বিরক্ত হয়, সে ছাদ কি করে, দরজা খুলে সে বেড়াতে চলে যায়। দরজা থাকে খোলা, তখন বাড়ির লোক দেখলে চুরি হয়ে যেতে পারে, সেই জন্য বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়। কি করবে সে, কিছু করার নেই তাদের। এইরকম একটা তার পয়সা, সে দিন রাত ওইরকম ঘুরে বেড়ায়, রাত্রিবেলা, দিনের বেলা কিচ্ছু করে। এবার এই যে পেশেন্টটা যেটা, এই পেশেন্টটার আরেকটা ব্যাপার হচ্ছে কি, স্বামীকে প্রচন্ড সন্দেহ। এই সন্দেহ করাটা কিন্তু ব্যাপার হচ্ছে যে সবসময় যে সন্দেহ করা থাকে, সন্দেহ করা অবশ্যই থাকে। আর সন্দেহ করাটা ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে দেখতে হবে যে এটা রিফ্লেক্স সিমটম না অরিজিনাল সিমটম। এটা খুব বোঝা মুশকিল এই জায়গায়। রিফ্লেক্স সিমটম বলতে অন্য কারণের জন্য সন্দেহ করে। এই যে পেশেন্টটা যেটা, তাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি এরকম রাত্রিবেলায়, আমি তাকে সরাসরি সেক্সের কথাই জিজ্ঞেস করেছি। বলছে ও আর আমার এখনো হয় না, দিনের বেলা কি করে হবে, মায়ের সাথে আমার ইচ্ছে একটু তো হয় বটে, বা ওকে দেয়া। এই যে করে কথাটা সে বলছে, বলার পর আমার আপনি কি কোনোদিন ধরতে পেরেছেন? ধরতে পারলে ওকে আমি খুন করে ফেলবো, ও আমার ভয় কেউ আসবে না। কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেয় না স্বামীকে। আমি আলাদা করে জিজ্ঞেস করলাম, তার মেয়ে বললো বলে আরে বলবেন না, ও বাবাকে একদম মানে যাচ্ছে এই অবস্থা। এইখানে একটা ব্যাপার হচ্ছে কি, সে দীর্ঘশ্বাস ক্রমশ ফেলে চলেছে। এই যে ঘটনাটা যেটা একটু বোঝার জায়গা আছে, সেটা হচ্ছে এই সন্দেহবাদ একটু তো আছে, সে তো বুঝলাম সন্দেহ করছে। এইবার তার বাবার এরকম কোনো ঘটনা নেই, তাহলে এখানে কেন সন্দেহ করছে? না, তার বাবা তাকে ভালোবাসে, বাবা তাকে ভালোবাসে, এইটা হচ্ছে তার মূল ব্যাপার। সে অন্য মেয়ের সঙ্গে ইয়ে করে, অন্য মেয়ের সঙ্গে কিছুই করে না। এমনি একটা ভিখারিও যদি মেয়ে ছেলে আসে, তাকে যদি বলে যে যাও কিছু দিয়ে দাও, তোমার অত ইয়ে কিসের, ও এসছে আমি বুঝবো, তোমার অত কথা ধারে কাছে যেতে দেবে না, এরকম একটা ব্যাপার। ফলে এই যে ভদ্রমহিলার ভেতরে ভেতরে একটা, এই যে স্বামী তাকে ভালোবাসে না, স্বামী সান্নিধ্য তার
পাচ্ছে না, এটা একটা ব্যাপার আছে। এই জায়গাটা কিন্তু তার সবচেয়ে বড় দীর্ঘশ্বাস। তখন জিজ্ঞেস করতে করতে বললাম, হ্যাঁ, স্বামীর ভালোবাসা না পেলে কি সংসারে শান্তি থাকে ডাক্তারবাবু? এই কথাও সে বলছে। দেখবেন ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, এটাকে আমি ধরলাম। এবং আপনি দেখবেন যে ল্যাকেসিসের পেশেন্টের শরিক পেশেন্ট তো বলা হচ্ছে, সোরাস, সিফিলিস, সাইকোসিস তিনটেই আছে, কিন্তু শরিক পেশেন্টটা বলা হচ্ছে মেন কারণটা যেটা হচ্ছে তার এক্সাইটিং ফ্যাক্টর গুলো একটু দেখুন। এক্সাইটিং ফ্যাক্টর গুলো যেমন গ্রিপ বলুন, তার ফ্লাইট, এখানে ফ্লাইট একটা আছে, ওই যে ওই সাপে কামড়েছিল, লাঠি নিয়ে বেরোয় কেন? সাপের হাত থেকে বাঁচার জন্য। এবং এটা যদিও কন্ডিশনাল সিমটম, কিন্তু যখন এই সিমটমটা যখন সে দিনের পর দিন এটা যখন প্রমোট করবে, যখন সিমটমটা, তখন তো সেটা আর কন্ডিশনাল থাকে না, সেটা একদম পার্টিকুলার সিমটম হয়ে যায়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ফ্লাইটটা মারাত্মক ব্যাপার, যার জন্য সে টর্চ নিয়ে, লাঠি নিয়ে সে বেরোবে। ঘরে সে থাকতে পারবে না, ঘুরে বেড়াবে। ঘরে থাকতে পারে না, ঘরে গরম লাগে, ঘরে থাকতে পারে, পাখা চালিয়ে ইয়ে চালিয়ে কিছু করতে পারে না। তারপর এই যে পেশেন্টটা, যেটা এই পেশেন্টটাকে আমি ল্যাকেসিস দিয়েছিলাম। তো ল্যাকেসিস দিয়েছিলাম, এখানে আমার এই কথার, এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে নন ভেনাস বিষহীন সাপ কামড়ালে পরেও সেক্ষেত্রেও ল্যাকেসিসের ক্ষেত্র আসতে পারে, এবং এটা আমি পেয়েছি বলেই বলছি। তো ল্যাকেসিসের কেসটা কিন্তু 3-4 মাসের মধ্যেই তার ঘুমটা এসে গেল। তবে আরো কয়েক মাস চিকিৎসা করেছিল, ও কমপ্লিট সিকিউর হয়ে গেল, যদি তার আগে 5-7 বছর ধরে সে দীর্ঘদিন ধরে ভুগে চলেছে। আর আমাদের কিন্তু মুখস্থ করলে হবে না, ল্যাকেসিস মানে লোকোয়াসিটি, ল্যাকেসিস মানে স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন, স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, মুখস্থ নয়, রোগীটাকে বোঝার চেষ্টা করুন। এবং ল্যাকেসিসের রোগী হঠাৎ করে হয় না, একটা সময় লাগে, ধীরে 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 এই সময়গুলো লাগে। সেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ হতে পারে, সেখানে ফ্লাইট হতে পারে। ফ্লাইট হলে পরে আমরা সাধারণত অন্য মেডিসিন গুলো ভাবতে শুরু করি, ল্যাকেসিসের কথা চট করে ভাবি না আমরা। এবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভের ক্ষেত্রে ন্যাট্রাম, ফেট্রাম, ফসফরিক অ্যাসিড, এইসব ওষুধগুলো, ইগনেসিয়া, এই ধরনের ওষুধগুলো আমরা বেশি ভাবি, কিন্তু ল্যাকেসিসের কথা চট করে আমরা ভাবি না। তো ফলে আমাদের এইরকম ক্ষেত্রে আপনারা ওষুধ দিয়ে দেখবেন ল্যাকেসিস ঠিক দিতে পারেন। আরেকটা ব্যাপার কোথায়, ল্যাকেসিসে, এই যে ল্যাকেসিসের কথাটা বললাম, যে প্রথমেই হঠাৎ করে কেউ ল্যাকেসিস হয়ে যায়, ল্যাকেসিস লক্ষ্য করে দেখুন তার ক্লাইম্যাক্টারি পিরিয়ডে, তার মানে কি, যে নর্মাল যে লাইফ স্প্যান, যেটা লাইফ স্প্যানটা যখন শেষ হতে চলেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, সেই পিরিয়ডটা থেকে তার গন্ডগোলটা বেশি। তার মানে অ্যাডভান্স এজে, তার আগে তো তার লাইফের জার্নি আছে, সেই জার্নিটা একটু খেয়াল করে দেখুন। সেখানেও দেখবেন বিভিন্ন রকম অত্যাচার, শাশুড়ি অত্যাচার, অত্যাচার, এগুলো দেখলে আমরা সাধারণত কার্সিনোসিন, ক্যালকিনেকার, অরাম মেটালিকাম ইত্যাদি। অরাম মেটালিকামের পেশেন্ট কি এরকম ধাক্কা টাক্কা খেলে পরে সে কিন্তু স্যাডনেসে চলে যাবে, সুইসাইডাল টেন্ডেন্সি এসে যাবে। ল্যাকেসিসের পেশেন্ট সুইসাইডাল টেন্ডেন্সি কোথায়? সে তো একটা সাপের বয়সে লাঠি নিয়ে বেরোচ্ছে, যাতে তার যদি সুইসাইডের বিয়ে দেয়, সে তো সাপে কামড়ে মরে যেত, তাতে তো বেঁচে গেল, সে তার মৃত্যু ভয় আছে তো। তাহলে এই যে ছোট্ট জায়গাটা থেকে আমরা ল্যাকেসিসকে ধরলাম, ধরে ওষুধ দিলাম, রেজাল্ট হলো, এটা আমাদের ভাবতে হবে। এবং আজকে একটা জিনিস খেয়াল করেছি, খুব সুন্দর স্যার চেষ্টা করেছেন, পেন পিকচারটা। পেন পিকচার মানে কি জানেন তো? খুব সোজা কথা, একটা বাড়ির কথা বলি। আমরা একটা বাড়ি করতে গেলে পরে আপনার অনেক প্রোগ্রাম থাকে, কিন্তু বাড়ির পিলারটা যদি গন্ডগোল হয় তাহলে মুশকিল। একটা বাড়ির পিলার কটা থাকে? 8টা, 10টা, 12টা, 14, বেশি তো থাকে না। তাই এই যে এক একটা মেডিসিনে এরকম কতগুলো বেশি জায়গা, সেই মৌলিক জায়গাটা মনে রাখতে হবে। তারপরে পড়াশোনা করে আরো কিছু যোগ করবেন, জানলা করবেন, দরজা করবেন, অনেক কিছু করবেন, সুন্দর সুন্দর অনেক কিছুর মধ্যে বাড়ির সঙ্গে সেটিং করবে, কিন্তু মূল পিলারটাকে ভুলে গেলে চলবে না। এই পিলারের মধ্যে অন্তত 2-3টে জিনিস থাকতেই হবে রোগীর প্রেসক্রিপশনের সময়। এই যে আমি প্রেসক্রিপশনটা যেটা করবো, এখানে তাহলে ইয়ে নেই, স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন নেই, স্লিপ আফটার অ্যাগ্রাভেশন নেই, লোকোসিটি নেই, তবু তাকে দিলাম। তার মানে বুঝতে পারছেন, রুটিন প্রেসক্রিপশন করলে হবে না, রুগীটাকে খুব ভাবতে হবে। এবার এই রুগীটা তো রোগা হয়ে গেছে, এই যে রোগার কথা বলছেন, স্যার বললেন না যে রোগা হয় সাধারণত লিনথিন হবে না, রাতে পর পেশেন্টটা ঘুমোচ্ছে না, লিনথিন হবে না। তারপরে এইগুলো একটু ভাবতে হবে, লিনথিন কেন হলো? দীর্ঘদিন ধরে সন্দেহবাদে সে ভুগছে, করছে। তারপরে সে কি হচ্ছে, দিনের পর দিন তার কিন্তু মেন্টাল টর্চার হচ্ছে, অটোমেটিক টর্চার হচ্ছে। এই টর্চারের উপরে সে সুস্থ থাকবে কি করে? সুস্থ থাকবে না, ক্রমশ রোগা হয়ে যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপাতত এই কেসটা বললাম, ধন্যবাদ, আর রাত বাড়াবো না।
ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর একটা কেস স্যারের কাছ থেকে পেলাম আমরা। ট্যাক্সিসকে বোঝার জন্য খুব ভালো লাগলো স্যারের কেসটা। আচ্ছা, আহ, আজকে যতটুকু আলোচনা হয়েছে তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো যদি কোনো প্রশ্ন আছে ট্যাক্সিসের উপরে? না স্যার, স্যার প্রশ্ন তো নেই। প্রশ্ন না থাকলে বন্ধ করে দাও বাবা, আমার তো বেশি রাত জাগবো না। আমার তো চিকিৎসায় করছি 11টার বেশি, তো আমার জাগতে চাই না এখন। আচ্ছা হামিমুদ্দিন স্যার, তাহলে আপনি অনুমতি দিলে আমরা আলোচনা এখানে শেষ করব। স্যার মনে হয় নেই, লিভ নিয়েছেন। লিভ নিয়েছেন? আচ্ছা দেখো লিভ নিয়েছেন কিনা একটু দেখে নাও, দাও আমি দেখছি। হ্যাঁ স্যার নেই, স্যার নেই। আচ্ছা, যেহেতু প্রশ্ন নেই, না না স্যার নাই মনে হয়। না স্যার চলে গেছে। আচ্ছা যেহেতু স্যার নেই আর আমাদের দীর্ঘায়িত করছি না, রাত্রি হয়ে গেছে, তাই আমরা আলোচনা এখানেই শেষ করতে চাইছি। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে দর্পণের আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা পরবর্তী কালে আমরা আলোচনায় আসবো। পরবর্তী শুক্রবার, তো শুক্রবার হবে তো। হ্যাঁ শুক্রবার আলোচনা থাকবে। শুভরাত্রি সকলকে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।